ভারতে একদিনে ফের রেকর্ড 4 লাখের বেশি করোনা রোগী শনাক্ত। টিকা না পেয়ে হুমকি সেরামের সিইও আদর পুনেওয়ালাকে, ভয়ে পালালেন ব্রিটেনে। মহামারী কাটিয়ে স্বাভাবিকের পথে যুক্তরাষ্ট্র। জুলাই থেকে নিউ ইয়র্কে খুলছে সব কিছু, পার্ক সহ বিভিন্ন স্থানে জনসমাগম, প্রবাসীদের স্বস্তি। কার্ড দখলে যাচ্ছে নবান্ন। পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের ফল জানা যাবে আজ। তৃণমূল এগিয়ে থাকলেও আশাবাদী বিজেপি, হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস। আন্তর্জাতিক সময়ের সঙ্গে আছি আমি কাজল আব্দুল্লাহ। ভ্যাকসিন কিংবা লকডাউন, ভারতে কোনোভাবেই লাগাম টানা যাচ্ছে না করোনার। সবশেষ একদিনে আবারও রেকর্ড 4 লাখের বেশি মানুষ করোনায় আক্রান্ত হয়েছেন। শুধু দিল্লিতেই প্রতিদিন 25,000-এর বেশি মানুষ আক্রান্ত হচ্ছেন। অক্সিজেন ও শয্যা সংকট এখনও চরমে। এ অবস্থায় দিল্লির লকডাউনের মেয়াদ আরও 1 সপ্তাহ বাড়ানো হয়েছে। এদিকে চাহিদা মেটাতে ভারতের বাইরে টিকা উৎপাদনের ঘোষণা দিয়েছে ভ্যাকসিন উৎপাদনকারী প্রতিষ্ঠান সেরাম ইনস্টিটিউট। অক্সিজেনের ট্যাঙ্কার তো নয় যেন প্রাণশক্তি। করোনার কারণে দিল্লি জুড়ে চরম অক্সিজেন সংকটের মধ্যেই ওড়িশা থেকে 2টি ট্রেনে করে 100 টনের বেশি অক্সিজেনবাহী ট্যাঙ্কার নিয়ে আসা হয় দিল্লির ফরিদাবাদে। রাজধানী নয়াদিল্লি সহ এর আশপাশের এলাকায় অক্সিজেনের জন্য চরম হাহাকার। রাজ্যটিতে প্রতিদিন পাল্লা দিয়ে বাড়ছে আক্রান্ত ও মৃতের সংখ্যা। দিল্লিতে এখনও প্রতিদিন গড়ে 25,000-এর বেশি মানুষ করোনায় আক্রান্ত হচ্ছেন। হাসপাতালগুলোতেও রেকর্ড সংখ্যক রোগী ভিড় করছেন। শয্যার অভাবে অনেকের স্থান হয়েছে হাসপাতালের বাইরে। দিল্লির হাসপাতালের যেদিকেই চোখ যায় সবই করোনা রোগী। দীর্ঘক্ষণ অপেক্ষা করেও পাচ্ছেন না প্রয়োজনীয় অক্সিজেন। অক্সিজেনের অভাবে প্রতিনিয়ত প্রাণ যাচ্ছে অনেকের। করোনা পরিস্থিতি মারাত্মক আকার ধারণ করায় লকডাউনের মেয়াদ আরও 1 সপ্তাহ বাড়িয়েছে দিল্লি সরকার। এদিকে মুম্বাইয়ের অবস্থাও বেশ নাজুক। উপায় না পেয়ে টিকার পেছনে দৌড়াচ্ছেন সবাই। বিশেষ করে 18 বছর বয়সের উপরে সবাইকে টিকাদান কর্মসূচির আওতায় আনার কার্যক্রম শুরুর পর থেকে দলে দলে টিকা নিতে যাচ্ছেন মানুষ। তবে অনেককেই টিকা না নিয়ে ফিরে আসতে হচ্ছে। রাজ্যে রাজ্যে অক্সিজেন সংকটের মধ্যেই টিকার সংকটও দেখা দিয়েছে। তবে চাহিদা মেটাতে এরই মধ্যে ভারতের বাইরে টিকা উৎপাদনের ঘোষণা দিয়েছে ভ্যাকসিন উৎপাদনকারী প্রতিষ্ঠান সেরাম ইনস্টিটিউট। আগামী জুলাইয়ের মধ্যে প্রতি মাসে 10 কোটি ডোজ টিকা উৎপাদনের আশা করছে প্রতিষ্ঠানটি। এর মধ্যেই করোনায় বিপর্যস্ত ভারতের পাশে এসে দাঁড়িয়েছে বিভিন্ন দেশ। করোনা মোকাবিলায় 120টি ভেন্টিলেটর পাঠিয়েছে জার্মানি। প্রয়োজনীয় অক্সিজেন সরঞ্জাম সহ মেডিকেল সহায়তা পাঠিয়েছে ফ্রান্স। এছাড়া রাশিয়ার পক্ষ থেকেও 1.5 লাখ ডোজ স্পুটনিক ভি পাঠিয়েছে পুতিন সরকার। ওমর ইনান, সময় সংবাদ। করোনা টিকা না পেয়ে সেরামের সিইও আদর পুনেওয়ালাকে হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। ব্রিটিশ গণমাধ্যমে দেয়া এক সাক্ষাৎকারে তিনি নিজেই এই হুমকির কথা জানিয়েছেন। আর এই হুমকির মুখে সেরাম প্রধান ভয়ে ব্রিটেন পালিয়েছেন বলে দাবি করেছে বেশ কয়েকটি গণমাধ্যম। ভারত জুড়ে অক্সিজেনের পাশাপাশি টিকার জন্যও হুড়োহুড়ি শুরু হয়েছে। কোভিড-19-এর ভ্যাকসিন পাওয়ার জন্য ভারতের টিকা উৎপাদনকারী প্রতিষ্ঠান সেরাম ইনস্টিটিউটের প্রধান নির্বাহী কর্মকর্তা আদর পুনেওয়ালাকে হুমকি দেওয়া হচ্ছে। আর এই হুমকির খবর নিজেই জানিয়েছেন আদর পুনেওয়ালা। ব্রিটিশ গণমাধ্যম দ্য টাইমসকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি জানান, টিকা পাওয়ার জন্য ভারতের সর্বোচ্চ ক্ষমতাধর ব্যক্তিদের পাশাপাশি বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রী, বড় বড় ব্যবসায়ীরা তাকে ফোন করেছেন। টিকার জন্য একরকম হুমকি দেয়া হচ্ছে তাকে। তিনি বলেন, মানুষের চাহিদা ও আগ্রাসনের মাত্রা নজিরবিহীন। সবাই আগে টিকা পেতে চায়। বর্তমানে ব্রিটেনে অবস্থান করছেন আদর পুনেওয়ালা। লন্ডনে আরও কয়েকদিন থাকবেন জানিয়ে তিনি বলেন, ওই পরিস্থিতির মধ্যে তিনি আর পড়ে থাকতে চান না। টিকা নিয়ে সবকিছু তার ঘাড়ে এসে চেপেছে, তবে তিনি একা এটি বহন করতে চান না। তবে এর মধ্যেই গুঞ্জন উঠেছে, হুমকি ধামকি পেয়েই ভারত ছেড়েছেন ভারতের সবচেয়ে বড় টিকা উৎপাদনকারী প্রতিষ্ঠান সেরাম ইনস্টিটিউটের এই কর্মকর্তা। বিশেষ করে দ্য টাইমসকে দেয়া ওই সাক্ষাৎকারের পরেই এই প্রশ্ন ওঠে। আদর পুনেওয়ালাকে বিশেষ নিরাপত্তা দিয়ে এরই মধ্যে প্রজ্ঞাপন জারি করেছে ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এর অংশ হিসেবে তার নিরাপত্তায় নিরাপত্তা বাহিনীর মোট 11 জন সদস্য নিয়োজিত থাকবেন। দেশের যে কোনো প্রান্তে এই নিরাপত্তা পাবেন আদর পুনেওয়ালা। ওমর ইনান, সময় সংবাদ। এখনও উন্নতি হয়নি বিশ্বজুড়ে করোনা পরিস্থিতির। সবশেষে একদিনে 14,000-এর বেশি মানুষ মারা গেছেন। আক্রান্ত হয়েছেন 8.5 লাখের বেশি।
দক্ষিণ আমেরিকার দেশ ব্রাজিলের অবস্থা খুবই নাজুক। রাশিয়ার করোনা পরিস্থিতির অবনতি হওয়ায় 10 দিনের সাধারণ ছুটি ঘোষণা করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। রাশিয়ায় হঠাৎ করেই আবারও লাগামহীন হয়ে উঠেছে করোনা ভাইরাস। প্রতিদিন গড়ে প্রায় 400 মানুষের মৃত্যু হচ্ছে, আক্রান্তের সংখ্যাও হু হু করে বাড়ছে। এই অবস্থায় সাধারণ ছুটি ঘোষণা করতে বাধ্য হয়েছে দেশটির সরকার। আগামী 10 দিনের জন্য রাশিয়ায় সাধারণ ছুটি ঘোষণা করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তবে পুতিনের এই সিদ্ধান্ত যতটা না স্বাস্থ্য সচেতনতার জন্য, তার চেয়ে বেশি রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত হিসেবে দেখছেন অনেক রাশিয়ান। আমি 90% নিশ্চিত যে রাজনৈতিক কারণেই এই ছুটি ঘোষণা করা হয়েছে, যাতে করে ঠিকঠাক মতো নির্বাচন হয়। উত্তেজিত জনগণকে শান্ত করতেই এই সিদ্ধান্ত নিয়েছেন তিনি। ব্রাজিলের করোনা পরিস্থিতিরও তেমন কোনো উন্নতি নেই। সবশেষ একদিনে 73,000-এর বেশি সংক্রমণ ও প্রায় 3,000 মানুষের মৃত্যু হয়েছে। এদিকে ইউরোপের দেশগুলোর করোনা পরিস্থিতির তেমন কোনো উন্নতি না হলেও স্বাভাবিক অবস্থায় ফেরার চেষ্টা করছে বিভিন্ন দেশ। এরই অংশ হিসেবে হাঙ্গেরিতে ইমিউনিটি কার্ড দেখানো সাপেক্ষে বিধিনিষেধ শিথিল করেছে দেশটির সরকার। ভ্যাকসিন গ্রহণকারী ব্যক্তিরা এখন থেকে কার্ড দেখিয়ে অবাধে চলাচল করতে পারবেন। বিধিনিষেধ শিথিলের পর দেশটির সাধারণ মানুষকে বিভিন্ন বিনোদন কেন্দ্রে ভিড় করতে দেখা গেছে। ওমর ইনান, সময় সংবাদ। করোনার চরম ভয়াবহতার মধ্যেই ভারতের পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে 8 দফা ভোট গ্রহণ শেষে ফল ঘোষণা করা হবে আজ। ভারতের বিভিন্ন গণমাধ্যমের বুথ ফেরত জরিপে রাজ্যের ক্ষমতাসীন দল তৃণমূল কংগ্রেস এগিয়ে থাকলেও কার্যালয়ে নবান্ন জয় আশাবাদী কেন্দ্রের ক্ষমতাসীন দল বিজেপি। যে দলই জয় পাক না কেন, করোনা মহামারীর কারণে বিজয় উদযাপনে রয়েছে নিষেধাজ্ঞা। নির্বাচনী লড়াইয়ের গেরুয়া শিবিরের সেনাপতি অমিত শাহ পঞ্চম দফার ভোটের পর থেকে বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ প্রথম থেকেই শেষ পর্যন্ত একটাই দাবি করেছেন, 19 হাফ 21 সাফ। তবে অষ্টম দফা ভোটের পরে একাধিক বুথ ফেরত জরিপ বলছে হাড্ডাহাড্ডি লড়াই থাকলেও ম্যাজিক ফিগার থেকে দূরেই থাকবে বিজেপি। কোনো সমীক্ষা বিজেপিকে সরকার করার মতো আশা দেখালেও 200-র আশেপাশে থাকার ইঙ্গিত দেয়নি কেউ। ইন্ডিয়া টুডের জরিপ বলছে এবারের নির্বাচনে তৃণমূল 130 থেকে 156টি আসন পেতে পারে, আর প্রতিদ্বন্দ্বী দল বিজেপি ঘরে তুলতে পারে 134টি থেকে 160টি আসন। এবিপি আনন্দর জরিপ বলছে 152 থেকে 164টি আসন পেতে পারে মমতার দল, আর গেরুয়া শিবির পেতে পারে 109 থেকে 121টি। অবশ্য রিপাবলিক টিভির জরিপে এগিয়ে রয়েছে বিজেপি। তারা বলছে 128 থেকে 138টি আসন পেতে পারে তৃণমূল, আর বিজেপির সম্ভাবনা 138 থেকে 148টি। অন্যান্য দল পেতে পারে 11টি থেকে 21টি। আর CNN নিউজ 18-এর জরিপ বলছে 164 থেকে 176টি আসন পেতে পারে তৃণমূল, বিজেপি পেতে পারে 105 থেকে 115টি, বাম ও কংগ্রেস জোট পেতে পারে 1 থেকে 15টি। পশ্চিমবঙ্গে টানা 10 বছর ধরে ক্ষমতা ধরে রেখেছে তৃণমূল কংগ্রেস। রবিউল ইসলাম আওলাদ, সময় সংবাদ। পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের ফলাফলের খবর জানাতে এই মুহূর্তে কলকাতায় আছেন সহকর্মী সুব্রত আচার্য। সরাসরি চলে যাচ্ছে তার কাছে। সুব্রত। কাজল, আপনাকে ধন্যবাদ। কাজল, আপনি জানেন আজকে প্রত্যাশিত ফলাফল গণনা, এবং সেটি কিন্তু ভারতীয় সময় সকাল 8টা থেকে শুরু হয়েছে। কোভিড বিধি এবং কোভিড ব্যবস্থাপনা চূড়ান্তভাবে মেনেই এই গণনা প্রক্রিয়া শুরু হয়েছে, যে কারণে মনে করা হচ্ছে যে অন্যান্য বারে ফলাফলের ট্রেন্ড মোটামুটি প্রথম 5-6 ঘন্টার মধ্যে বোঝা যেত, কিন্তু সেখানটায় দাঁড়িয়ে এই ফলাফলের ট্রেন্ড কিন্তু বুঝতে খানিকটা সময় লাগবে। আপনি জানেন যে এই কোভিড বাস্তবতায় পুরো ভারত জুড়ে যে এই লড়াই শুরু করেছে, এবং পশ্চিমবঙ্গ তার ব্যতিক্রম নয়। পশ্চিমবঙ্গ এমন একটি রাজ্য, যে রাজ্যটি ভারতের শীর্ষস্থানীয় যে কোভিড আক্রান্ত রাজ্য রয়েছে তাদের মধ্যে 8ম। গেল 24 ঘন্টাতেও কলকাতায় 100 জনের উপরে মানুষের মৃত্যু হয়েছে, এবং সংক্রমণ হয়েছে প্রায় 18,000 মানুষের শরীরে। এমন বাস্তবতায় কিন্তু আজকের ফলাফল গণনা শুরু হয়েছে। প্রথম যে গণনা প্রক্রিয়া, আপনি জানেন যে পোস্টাল ব্যালটে ভোট হয়। সাধারণত সরকারি কর্মী যারা ভোটের সঙ্গে যুক্ত থাকেন তারা এই ভোট প্রক্রিয়া দানের মাধ্যমে ভোট শুরু করেন সাধারণ মানুষের। এই পোস্টাল ব্যালট গণনা ইতিমধ্যে শুরু হয়েছে, এবং সেই পোস্টাল ব্যালটের প্রথম রাউন্ডের গণনায় কিন্তু 292 আসনের মধ্যে 44টি আসনে এগিয়ে রয়েছে তৃণমূল কংগ্রেস, এবং 40টি আসনে এগিয়ে রয়েছে বিজেপি। এই এগিয়ে থাকা এবং এই মুহূর্তে পিছিয়ে থাকা কিন্তু কোনো ফলাফলের চূড়ান্ত দিক নির্দেশনা দেয় না, কারণ পোস্টাল ব্যালট খুব ভীষণভাবে যে ইভিএম এর যে ভোট তার থেকে খুব আপেক্ষিক অংশে কম, ফলত
শুধুমাত্র দর্শকদের জানানোর জন্য এই তথ্যটি পরিবেশন করলাম। একই সঙ্গে আপনি জানেন যে এবার কোভিড আক্রান্ত হয়ে দুজন প্রার্থীর মৃত্যু হওয়াতে 294 আসন বিশিষ্ট পশ্চিমবঙ্গ বিধানসভার এবার নির্বাচন হয়েছে 292 আসনে। তৃণমূল কংগ্রেস, বামফ্রন্ট, বিজেপি এবং কংগ্রেস এই সবগুলো দলই এবার নির্বাচনে অংশগ্রহণ করেছে এবং আজকের এই পুরো নির্বাচন প্রক্রিয়াতে আজকে ভাগ্য পরীক্ষা হয়ে যাবে, অর্থাৎ ভোটাররা কাকে ভোট দিয়েছেন এই 2113 জনের কিন্তু আজকে ভাগ্য, কারা জয়ী হচ্ছেন, কারা পরাজিত হচ্ছেন। আপনি জানেন যে যেটা এক্ষুনি আমাদের দর্শকরা দেখছিলেন যে বুথ ফেরত সমীক্ষা জরিপ, সেই জরিপের দিকে বলা হচ্ছে বিভিন্ন টেলিভিশন মাধ্যম এবং আন্তর্জাতিক সমীক্ষক সংস্থা যে এরকম জরিপ, বুথ ফেরত জরিপ দিয়েছে, সেখানে খানিকটা আভাস রয়েছে যে তৃণমূল কংগ্রেসে তৃতীয়বারের মতো ক্ষমতায় ফিরছে, যদিও অধিকাংশ জরিপেই পরিষ্কার করে বলা হয়নি, কারণ হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস কিন্তু পাওয়া যাচ্ছে। সব মিলিয়ে কাজল, পশ্চিমবঙ্গের এই এবারের বিধানসভা নির্বাচনের বাইরেও কিন্তু আরো 4টি বিধানসভা নির্বাচন হয়েছে, যেটি আসলে মূলত গণমাধ্যমে সেরকম ভাবে জায়গা করেনি। আপনি জানেন যে আসাম, কেরল, পন্ডিচেরি, এই তামিলনাড়ু তো একই সঙ্গে আজকের বিধানসভা নির্বাচনের ফলাফল প্রকাশ হবে। এবং যদিও খুব আশ্চর্যজনক হলেও সত্যি যে এই বাকি 4টি বিধানসভার নির্বাচনের খবরাখবর যেরকম গণমাধ্যমে, স্থানীয় গণমাধ্যম বা আন্তর্জাতিক গণমাধ্যমে আসেনি, সেরকম ভাবে ওই বিধানসভা নির্বাচনগুলোতে কিন্তু সত্যিকার অর্থে কোন রকমের নির্বাচনী সহিংসতা সেটিও হয়নি এবং দফার ক্ষেত্রেও কিন্তু কম। পশ্চিমবঙ্গের দীর্ঘতম দফা ছিল, এবার পশ্চিমবঙ্গের 8 দফা নির্বাচন করা হয়েছে। নির্বাচন কমিশনকে এবার মুখোমুখি হতে হয়েছে কোভিড বাস্তবতা এবং অবশ্যই ভোট সন্ত্রাস। যদিও শেষ পর্যন্ত কে জয়, গণতন্ত্রেরই জয় হবে এবং আজকে ফলাফলের মাধ্যমে আগামী 5 বছরের দিক নির্দেশনা কিন্তু রাজ্যের মানুষ দিয়ে দেবেন, এমনটাই কিন্তু মনে করা হচ্ছে। তো কাজল, এই ছিল আমার কাছে ভারতের পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের ফলাফলের প্রথম ট্রেন্ডে আমার কাছে থাকা সবশেষ। পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের ফলাফল গ্রহণের সবশেষ অবস্থা জানাচ্ছিলেন সহকর্মী সুব্রত আচার্য। করোনার থাবায় আবারও বিপর্যস্ত গোটা বিশ্ব, তবে একেবারে ভিন্ন চিত্র সিঙ্গাপুরে। ব্লুমবার্গের করোনা সহনশীল দেশের তালিকার শীর্ষে জায়গা করে নিয়েছে ছোট্ট এই দ্বীপ রাষ্ট্রটি। করোনাকে দূরে ঠেলে স্বাধীনভাবে চলাচলের সুযোগ সহ বিভিন্ন বিষয়ে বিবেচনা করে এই তালিকা করা হয়েছে। বিশ্বের চারিদিকেই কোভিড আতঙ্ক নতুন করে আঘাত হানায় মহামারী নিয়ন্ত্রণে হিমশিম খাচ্ছে দেশগুলো। তবে সিঙ্গাপুরের বর্তমান পরিস্থিতি দেখে বোঝার উপায় নেই বিশ্বে মহামারী চলছে, কেননা সিঙ্গাপুরের জীবন এখন অনেকটাই স্বাভাবিক। সম্প্রতি কয়েকটি স্থানে করোনার সংক্রমণ ধরা পড়লেও কঠোর বিধিনিষেধ আরোপ সহ যথাযথ ব্যবস্থা নেয়ায় দ্রুত তা নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় সিঙ্গাপুর। সামাজিক সংক্রমণ নেমে এসেছে শূন্যের ঘরে। ব্লুমবার্গের সবশেষ কোভিড সহনশীল দেশের তালিকায় নিউজিল্যান্ডকে পেছনে ফেলে শীর্ষে উঠে এসেছে সিঙ্গাপুর। নিউজিল্যান্ডের তুলনায় বেশ দ্রুততার সঙ্গে করোনার টিকা দিচ্ছে দেশটি। কোভিড পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় চাইলেই সহজে ছোটখাটো পার্টিতে মেতে উঠতে পারছেন সিঙ্গাপুরের বাসিন্দারা। তবে 8 জনের বেশি জমায়েতে নিষেধাজ্ঞার পাশাপাশি মাস্ক পরা এখনও বাধ্যতামূলক। কঠোর ভ্রমণ বিধিনিষেধ, বাধ্যতামূলক কোয়ারেন্টিন, আইসোলেশন সহ নানা স্বাস্থ্য সতর্কতার কারণে করোনা নিয়ন্ত্রণে সফল সিঙ্গাপুর। স্কুল ও শিক্ষা প্রতিষ্ঠানগুলো খুলে দিয়েছে সিঙ্গাপুর সরকার, খোলা মুভি থিয়েটার ও কনসার্ট। দেশজুড়ে করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকলেও অভিবাসী শ্রমিকদের মধ্যে প্রায়ই করোনা সংক্রমণ ছড়িয়ে পড়ায় উদ্বেগ প্রকাশ করেছে মানবাধিকার সংস্থাগুলো। ওমর ইনান, সময় সংবাদ। করোনা মহামারী কাটিয়ে স্বাভাবিক হচ্ছে যুক্তরাষ্ট্র। 1 জুলাই থেকে নিউ ইয়র্কের সবকিছু পুরোপুরি খুলে দেওয়া হচ্ছে। এর মধ্যে দেশটির সব নাগরিককে টিকা দেওয়া সম্ভব হবে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। এতে স্বস্তি প্রকাশ করেছেন প্রবাসী বাংলাদেশিরা। নিউ ইয়র্ক থেকে হাসানুজ্জামান সাকি রিপোর্ট। করোনা কাটিয়ে অনেকটা স্বাভাবিক যুক্তরাষ্ট্র। পার্কে কিংবা খেলার মাঠে ভিড় চোখে পড়ার মতো। রাস্তাঘাট, দোকানপাট ও রেস্টুরেন্টেও লোক সমাগম বেড়েছে। ফলে সব জায়গায় কিছুটা হলেও স্বস্তিতে নিঃশ্বাস ফেলছে মানুষ। এখন ভালো লাগছে, আমরা সবাই স্থিরভাবে নিঃশ্বাস নিতে পারতেছি, ঠিক মতো চলাফেরা কোনো অসুবিধা হচ্ছে না, মাস্ক ছাড়া চলতে পারবো।
নিউ ইয়র্ক এখন পুরো স্বাভাবিক হয়ে যাবে। এদিকে 1 জুলাই থেকে সবকিছু খুলে দেয়া হবে মেয়র বিল ডি ব্লাজিওর এমন ঘোষণায় কমিউনিটি সংগঠনগুলো আসছে গ্রীষ্মের ছুটিতে বিভিন্ন অনুষ্ঠান আয়োজনের প্রস্তুতি নিচ্ছে। কমিউনিটি নেতারা বলছেন এতে করে পিকনিক আয়োজন সহ বন্ধ থাকা নানা সামাজিক কর্মকাণ্ড পরিচালনার মাধ্যমে সংগঠনগুলো আবারও গতিশীল হবে। আশা করি যে এখন থেকে আমরা রেগুলার এই পিকনিক, এই আমাদের যত রকম সাংস্কৃতিক অনুষ্ঠান হয়, আমাদের কালচার নিয়ে আমরা আবার আগের মতো কাজ করতে পারবো। নিউ ইয়র্কের গভর্নর অ্যান্ড্রু কুমো করোনায় রাত্রিকালীন কারফিউ তুলে নেওয়ার ঘোষণা দিয়েছেন। এর ফলে আগামী 17 মে থেকে রেস্টুরেন্টগুলোর আউটডোর সার্ভিস এবং 31 মে থেকে ইনডোর সার্ভিসের উপর আর কোনো নিষেধাজ্ঞা থাকবে না। 12 থেকে 15 বছর বয়সীদের টিকা দিতে মডার্না সরকারের অনুমতি চেয়েছে। বর্তমানে যুক্তরাষ্ট্রে টিকা দেয়া হয়েছে 23 কোটি মানুষকে। এর মধ্যেও প্রতিদিন 50,000-এরও বেশি মানুষ করোনায় আক্রান্ত হচ্ছেন এবং মারা যাচ্ছেন 600-700। তবে দ্রুতই এই হার কমানো সম্ভব হবে বলে মনে করছেন রোগ সংক্রমণ বিশেষজ্ঞরা। হাসানুজ্জামান সাকি, সময় সংবাদ, নিউ ইয়র্ক। করোনা পরিস্থিতি জানাতে এই মুহূর্তে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে আছেন সহকর্মী হাসানুজ্জামান সাকি। সরাসরি চলে যাচ্ছে তার কাছে। সাকি, কাজল, আপনাকে ধন্যবাদ। যুক্তরাষ্ট্রে আজকে একদিনে 42,000-এর কিছু বেশি মানুষ করোনায় আক্রান্ত হয়েছেন নতুন করে 24 ঘন্টায়, এবং একদিনে নতুন করে মারা গেছেন 661 জন। প্রতিদিনই দেশটিতে এরকম 600-700 করে মানুষ মারা যাচ্ছেন, যদিও পূর্বের তুলনায় সেটি অনেক কম। এবং এখানে যে টিকাদান কর্মসূচি চলছে সেটি খুব জোরালোভাবে চলছে। আমি আমার রিপোর্টে বলেছি যে 23 কোটিরও বেশি মানুষ ইতিমধ্যে করোনার টিকা দিয়ে ফেলেছেন। মডার্নার যে যুক্তরাষ্ট্রের ওষুধ প্রস্তুতকারক প্রতিষ্ঠান রয়েছে, তারা এখন অনুমতি চাচ্ছে যে 12 থেকে 15 বছর বয়সী যারা আছেন যুক্তরাষ্ট্রে তাদেরকে টিকা দেওয়ার জন্য। কারণ আপনি কাজল জানেন, ইতিমধ্যে আমরা অনেকবার বলেছি যে যুক্তরাষ্ট্রে 16 বছরের বেশি বয়সীরা টিকা নিতে পারছেন। এর মধ্যে কিন্তু সরকার টিকা নেয়ার ব্যাপারে যাদের অনীহা রয়েছে এখনও, তাদের মধ্যে আগ্রহ জাগানোর জন্য কিন্তু নতুন একটি প্রণোদনা দিচ্ছেন। সেটি হচ্ছে যে টিকা নিলেই $100 করে পাওয়া যাবে। অর্থাৎ বাংলাদেশি টাকায় টিকা নেয়ার পর টিকা নিলে আপনি 8 থেকে 9 হাজার টাকা করে পাবেন বাংলাদেশি টাকায়, এখানকার হিসেবে $100। তো সেই রকমভাবে যুক্তরাষ্ট্রের যে সরকার, ফেডারেল গভর্নমেন্ট এবং স্থানীয় যেসব প্রশাসন আছে, তারা জোরালোভাবে টিকাদান কর্মসূচি চালু করেছে। এবং এর মাধ্যমে জুলাই মাসের 1 তারিখে যে স্বাভাবিক হয়ে যাবে যুক্তরাষ্ট্র এবং বিশেষ করে বাংলাদেশি অধ্যুষিত নিউ ইয়র্ক পুরোপুরি যে খুলে দেওয়া হবে, সেটি আশা করা হচ্ছে যে এই টিকাদান কর্মসূচি তখন সফলভাবে সবার মধ্যেই প্রয়োগ হয়ে যাবে এবং তখন সব কিছুই খুলে দেওয়া সম্ভব হবে। ইতিমধ্যে স্কুলের যারা রিমোট, যারা শিক্ষকরা বাড়িতে বসে ক্লাস নিতেন, তাদেরকে কিন্তু নির্দেশ দেওয়া হয়েছে। স্বাস্থ্য বিভাগ থেকে শুরু করে বিভিন্ন সিটির বিভিন্ন অফিসে যারা বাড়িতে বসে এতদিন অফিস করার সুযোগ পেয়েছেন, তাদেরকে বলা হয়েছে যে আর সেই সুযোগ পাওয়া যাচ্ছে না। অর্থাৎ সশরীরে এখনো অফিসে গিয়ে কিন্তু সবাইকে অফিস করতে হচ্ছে। এইভাবে যুক্তরাষ্ট্রের যে করোনার যে মহামারী, সেই মহামারী কাটিয়ে আবার নতুন পথে যুক্তরাষ্ট্রকে পরিচালিত করার জন্য কিন্তু উদ্যোগ নেওয়া হয়েছে। তো এই ছিল আমার কাছে যুক্তরাষ্ট্রের করোনা পরিস্থিতি নিয়ে সর্বশেষ। এই যে মাস্ক ব্যবহারে যে সীমিত করা হয়েছে, তারপরে এখন বিভিন্ন জায়গায় যে রেস্টুরেন্টগুলোতে খাওয়ার জায়গাতে অবাধে যাতায়াত আছে, পার্কগুলোতে, খেলার মাঠগুলোতে কিন্তু এখন দর্শনার্থী বাড়ছে, অনেক মানুষ ভিড় করছেন, অনেক মানুষ ভ্রমণে বেরিয়েছেন, ঘুরে বেড়াচ্ছেন। তাতে করে এক ধরনের অস্বস্তি আছে, এক ধরনের মানুষ মনে করছেন যে আবারও কি করোনা, আবার কি ভয়াবহ অবস্থা হবে কিনা যুক্তরাষ্ট্রে। কিন্তু তারপরেও টিকা দেওয়ার কারণেই যে করোনা পরিস্থিতি হয়তো যুক্তরাষ্ট্রে আর ভয়াবহ হবে না, এমনটাই এখন সবাই প্রত্যাশা করছেন। এই ছিল আমার কাছে সর্বশেষ। কাজল, আপনাকে ধন্যবাদ। হাসানুজ্জামান সাকি, সময় সংবাদ, নিউ ইয়র্ক। নিউ ইয়র্ক থেকে আমাদের সাথে করোনা পরিস্থিতির খবর জানাচ্ছিলেন সহকর্মী হাসানুজ্জামান সাকি। বিদেশি শিক্ষার্থীদের অনলাইন ক্লাস হলে ভিসা না দেওয়ার সিদ্ধান্ত স্থগিত করল সুইডেন সরকার। দেশটিতে করোনা মহামারীতে মার্চের মাঝামাঝি থেকেই বেশিরভাগ বিশ্ববিদ্যালয় অনলাইনে ক্লাস পরিচালনা করছে। সরকারি সিদ্ধান্ত অনুযায়ী এখন থেকে অনলাইনে ক্লাস হলেও ভিসা পাবেন শিক্ষার্থীরা। সুইডেন থেকে শফিউল আলমের রিপোর্ট। উচ্চশিক্ষার জন্য প্রতি বছর বিপুল সংখ্যক বাংলাদেশি শিক্ষার্থী পাড়ি জমান উত্তর ইউরোপের দেশ সুইডেনে।
করোনা মহামারীর শুরু থেকেই ভিসা নবায়ন জটিলতায় পড়তে হয় দেশটিতে পড়তে আসা বাংলাদেশি সহ বিদেশি শিক্ষার্থীদের। আগের নিয়ম অনুযায়ী শিক্ষার্থীদের ভিসা পেতে কমপক্ষে 50 ক্লাস অন ক্যাম্পাসে হওয়ার বাধ্যবাধকতা ছিল। তবে সরকার নতুন সিদ্ধান্ত অনুযায়ী বিশ্ববিদ্যালয়গুলো অনলাইনে ক্লাস পরিচালনা করলেও ভিসা পাবেন শিক্ষার্থীরা। এক্সটেনশনের জন্য 50% শিক্ষা কার্যক্রম ক্যাম্পাস ভিত্তিক হতে হতো, যার নতুন নিয়মে আর লাগছে না। নিঃসন্দেহে এটি আমাদের জন্য একটি সুখবর এবং আমি সরকারের এই সিদ্ধান্তকে সাধুবাদ জানাই। করোনা পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত বাংলাদেশের সুইডেন হাইকমিশন অভিবাসন সংক্রান্ত বিভাগ বন্ধ থাকবে। এ সময় যদি কারো অ্যাপয়েন্টমেন্ট থেকে থাকে, দূতাবাস পরবর্তী সময়ে যোগাযোগ করে অ্যাপয়েন্টমেন্টের ব্যবস্থা করবে। করোনা সংক্রমণের শুরু থেকেই ভিসা নবায়ন জটিলতা আর নানামুখী সংকটে বিপাকে ছিলেন বাংলাদেশ সহ ইউরোপের বাইরে থেকে পড়তে আসা শিক্ষার্থীরা। তবে সরকারের নতুন সিদ্ধান্তে কিছুটা হলেও স্বস্তি ফিরেছে শিক্ষার্থীদের মনে। শফিল আলম, সময় সংবাদ, সুইডেন। জানিয়ে দিচ্ছি আন্তর্জাতিক সময় শিরোনামগুলো। ভারতে একদিনে ফের রেকর্ড 4 লাখের বেশি করোনা রোগী শনাক্ত। টিকা না পেয়ে হুমকি সেরামের সিইও আদর পুনেওয়ালাকে ভয়ে পালালেন ব্রিটেনে। মহামারী কাটিয়ে স্বাভাবিকের পথে যুক্তরাষ্ট্র। জুলাই থেকে নিউ ইয়র্কে খুলছে সবকিছু। পার্ক সহ বিভিন্ন স্থানে জনসমাগম, প্রবাসীদের স্বস্তি। এবং কার্ড দখলে যাচ্ছে নবান্ন। পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের ফল জানা যাবে আজ। তৃণমূল এগিয়ে থাকলেও আশাবাদী বিজেপি, হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস। এই ছিল আন্তর্জাতিক সময়। সঙ্গেই থাকুন সময়।